গতকাল ফেসবুক স্ক্রোল করতে করতে হঠাৎ একটা পোস্ট আমার চোখে পড়লো। আপনারা এখন সামনে দেখতেই পাচ্ছেন, এবিপি আনন্দর পেজ থেকে শেয়ার করা হয়েছে। কি ছিল পোস্টে? যে আর কি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নাকি লাগাতার অত্যাচার হচ্ছে, সেই কারণেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে বাদ পড়েছেন ওই সংখ্যালঘু ক্রিকেটার লিটন কুমার দাস। মানে এই যে পোস্টটা আর কি এবিপি আনন্দর পেজ থেকে করা হয়েছে, মানে যে অ্যাডমিনই থাকুক না কেন ওই জায়গায়, মানে তিনি কি মানে ওই পোস্টটা করার আগে ন্যূনতম একটু ইনফরমেশনটা কালেক্ট করবেন না? মানে ওই জায়গায় একটা মানে এত বড় একটা মানে অ্যালিগেশন চাপানোর আগে ন্যূনতম ভেরিফিকেশনটা কি করা যেত না? তারপরেই না হয় আপনি পোস্টটা করতেন। মানে এই রকম মানে আনপ্রফেশনাল বিহেভিয়ার এবিপি আনন্দর মতো মানে আনন্দবাজার পত্রিকা, যারা শুধু বাংলা নয়, ভারতের অন্যতম একটা জনপ্রিয় গণমাধ্যম, প্রথম সারির গণমাধ্যম, তো তারা মানে তাদের পক্ষ থেকে এইরকম একটা এত বড় ভুল, এত বড় মিস্টেক কিভাবে হতে পারে? আমি একজন ভারতীয় হয়েও এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিছু কিছু বাংলাদেশি সাংবাদিক বা বাংলাদেশি মিডিয়া রয়েছে যারা ভারতকে নিয়ে আর কি মানে লাগাতার আর কি বলতে গেলে দিনের পর দিন মানে সারাদিনই বলতে গেলে অলমোস্ট ভারতের পিছনে পড়ে থাকে, ভারতের খুঁত ধরার জন্য আর কি ওই জায়গায় উঠে পড়ে লেগে থাকে। তো আপনারা কি ওই মানে ওই বাংলাদেশের ওই আর কি হলুদ সাংবাদিকদের মতোই আচরণ করতে শুরু করে দিয়েছেন? মানে লোকে তো বলে যে লোকের ভালোটা নিতে হয়, তাহলেই নিজের মধ্যে ইমপ্রুভমেন্ট হয়। তো আপনারা তো ওই জায়গায় আর কি মানে লোকের খারাপটা নিচ্ছেন। বাংলাদেশের ওই খারাপ সাংবাদিকদের যে আর কি নেগেটিভ তথ্য ছড়ানো আর কি যে আর কি প্রোপাগান্ডা ছড়ানো যে ওই মানসিকতা, সেটাই আপনারা ওই জায়গায় নিয়ে মানে একই কাজ আপনারা এবার মানে বলতে গেলে আমাদের দেশের গণমাধ্যমও শুরু করে দিয়েছে। এটা কি করা উচিত? এটা তো কখনোই অ্যাকসেপ্টেবল নয়। আমরা নিজেদের ক্যারেক্টার কেন পরিবর্তন করব? আমরা সবসময় ভালোর জন্য কাজ করব। খারাপ মানুষের কর্মকাণ্ডটাকে সবসময় তো দূরে রেখে চলা উচিত। মানে আমরা যদি ওই জায়গায় খারাপ মানুষের ওই খারাপ কাজগুলোকেই নিজেদের মধ্যে অ্যাকসেপ্ট করে সেটাকে নিয়ে যদি পাল্টা ওই প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করি, ভুল সংবাদকে আর কি উপস্থাপন করার চেষ্টা করি, তাহলে তো সেটা মানে আমাদের জন্যই লজ্জাজনক একটা ঘটনা। লিটন দাস কেন বাদ পড়েছেন জানেন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে? কারণ 2024-এ লিটন দাস মোট 5টা ওয়ানডে খেলেছেন। 5 ওয়ানডেতে তিনি মোট রান করেছেন 6, তার মধ্যে 3 ইনিংসেই তিনি 0 রানে আউট হয়েছেন। তার ব্যাটিং গড় হচ্ছে মাত্র 1.2। এছাড়াও আর কি টি20 খেলেছেন 21টা, ওই 21 ম্যাচে তার ব্যাটিং গড় হচ্ছে মাত্র 16। তো এরকম টপ অর্ডারের ওপেনিং একজন ব্যাটার যদি এইরকম ব্যাটিংয়ে খারাপ পারফরমেন্স হয়, আর এছাড়া তিনি মানে শুধু এটা শুধু 2024-এর আমি স্ট্যাটিস্টিক্স বললাম, এর আগেও বেশ একটা দুটো বছর ধরে তিনি কিন্তু একবারই ব্যাট হাতে ধারাবাহিকভাবে ছন্দে ছিলেন না। আর এছাড়া যে এখন বাংলাদেশের রানিং বিপিএল চলছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তো সেখানেও লিটন কিন্তু প্রথম 5 ম্যাচে ব্যাটিংয়ে একেবারেই আর কি কিছু মানে তেমন মানে ভালো স্কোর করতে পারেননি। ওই যেদিন আর কি মানে চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা ঘোষণা হলো, খুবই সারপ্রাইজিংলি সেদিনই সন্ধ্যাবেলা বাংলাদেশের মানে ওই ঢাকা ক্যাপিটালসের যে ম্যাচটা ছিল, সেখানে লিটন দাস একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন, একটা চমৎকার সেঞ্চুরি করেছেন। কিন্তু সেটা তো দল ঘোষণা হয়ে যাওয়ার পরে করেছেন। ইভেন দল ঘোষণার আগেও যদি তিনি সেঞ্চুরিটা করতেন, তারপরেও যে আর কি মানে তিনি তো ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে ব্যর্থ হয়েছেন। তো এইরকম ধারাবাহিকতার অভাবে ভোগা একজন প্লেয়ারকে কি করে বাংলাদেশের আর কি সিলেকশন প্যানেল তাদের দলে রাখবে? আর আপনারা যে ওই মানে ধর্মের যে আর কি ওই ভেদাভেদ লাগানোর চেষ্টা করছেন, মানে বলছেন যে লিটন নাকি মূলত হিন্দু বলে বা সনাতনী বলে তাকে নাকি দল থেকে বাদ দিয়েছে, তাহলে তো বাংলাদেশের এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের সৌম্য সরকার রয়েছে, তিনি কি মুসলিম সম্প্রদায়ের? তিনি তো হিন্দু সম্প্রদায়ের। মানে এইটাই যদি আর কি ঘটনা হয়, তাহলে তো সৌম্যকেও দলে রাখাটা তাদের আর কি উচিত ছিল না। এছাড়া সাকিব আল হাসান, যিনি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা, এই নামটা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। শুধু বাংলাদেশ নয়, এই বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। একটা দীর্ঘ সময় ধরে তিনি ওই ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন। তো তাকেও তো চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে রাখা হয়নি, সেটাও যথেষ্ট যৌক্তিক কারণে, ওই ক্রিকেটীয় কারণেই। তো সাকিব আল হাসানের মতো প্লেয়ারকে যদি বাংলাদেশের নির্বাচক প্যানেল যদি মানে দল থেকে বাইরে রাখে, তাহলে লিটন দাসকে অফ ফর্মের কারণে বা তার ধারাবাহিকতা না দেখাতে পারার কারণে দলের বাইরে যে তাকে থাকতে হবে, এটাই তো স্বাভাবিক। আপনি বলুন না, কে এল রাহুল যদি এইরকম এরকম যদি পারফরমেন্সটা করতে 2024-এ, ওই আর কি 10 বা 15 ম্যাচ খেলে তার ব্যাটিং গড় যদি 2 বা 3 হতো, তাহলে কি আপনি চাইতেন তাকে এই 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে? কে এল রাহুল ছাড়ুন, বিরাট কোহলি বা রোহিত শর্মারই যদি এরকম পারফরমেন্স থাকতো, তাহলে কি এরকম অফ ফর্মে থাকা, এরকম ভয়ঙ্কর ফর্মে থাকা একজন ক্রিকেটারকে কখনো এরকম আইসিসির একটা বড় ইভেন্টে আপনি দলে চাইতেন তাকে? কখনোই চাইতেন না। তো লিটন দাসেরও ঠিক এইরকম একই অবস্থা হয়েছে, যার ব্যাটিং গড়টা গোটা বছর ধরে মাত্র 1.2। এইরকম প্লেয়ার কি কখনো মানে আইসিসি ইভেন্টের মূল দলে থাকার যোগ্য? একেবারেই নয়, কখনোই নয়, কোনোভাবেই নয়। তো সেই কারণে যথেষ্ট যৌক্তিক কারণে বা ক্রিকেটীয় রিজনেই লিটন দাসকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছে। ওই কোনো সনাতনী ধর্মের বলে বা লিটন দাস আর কি হিন্দু ধর্মের আর কি মানুষ বলে তাকে বাদ পড়তে হয়েছে, এই কথাটা বা এই অ্যালিগেশনটা যথেষ্ট অযৌক্তিক, যথেষ্ট আর কি বলতে গেলে আনপ্রফেশনাল একটা কাজ করেছে এবিপি আনন্দর মতো একটা আর কি প্রথম সারির গণমাধ্যম। তারাও যে ওই বাংলাদেশের আর কি নেগেটিভ কিছু সাংবাদিক বা নিউজ চ্যানেলের মতো এরকম যে ভুল প্রপাগান্ডা ছড়াতে শুরু করেছে, মানে এটার জন্য আমি যথেষ্ট লজ্জাবোধ করছি একজন ভারতীয় হিসেবে। তো আপনারাও কি আমার মতোই মনে করেন এরকম একটা নিউজ ভেরিফিকেশন না করে, প্রপারলি ওই জায়গায় আর কি ক্রস চেক না করে
এবিপি আনন্দর এইরকম এত বড় একটা ভুল তথ্য বা একটা ভুল সংবাদ কখনোই প্রচার করা উচিত হয়নি? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?